সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন জুলফিকার মাহমুদ মিন্টু, ফুটবল কোচ এবং বিশ্লেষক। আমাদের সঙ্গে নিয়মিতই আসেন। গত সপ্তাহে আমরা কথা বলেছি তার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগ শেষে। আজকে দ্বিতীয় লেগের প্রথম ম্যাচটি হয়ে গেছে, রাতে দ্বিতীয় সেমিফাইনাল। আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলতে চাই যে বিশ্বকাপের আগে কার হাতে উঠবে ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের এই আসর, সেই বিষয়ে। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আগেই পরিচয় করে দিয়েছে আমাদের অতিথি জুলফিকার মাহমুদ মিন্টুকে। আমরা কথা বলবো চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসরের আর মাত্র দুটো ম্যাচ বাকি, একটা সেমিফাইনাল একটা ফাইনাল। কে আসলে চ্যাম্পিয়ন হবে, কিংবা ফাইনালে আর্সেনালের সঙ্গী কে হবেন, এই প্রশ্নগুলো রয়েছে। তবে আর্সেনাল কিন্তু ইতিহাস গড়েছে, প্রায় 20 বছর পর তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে এবং তাদের দীর্ঘ দিনের অপেক্ষা কিন্তু ঘুচেছে। অন্তত একটা ধাপ, গতবারও তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল, এবার অন্তত ফাইনাল পর্যন্ত তারা যাচ্ছে, এটা নিশ্চিতই। আপনারাও চাইলে আমাদের সঙ্গে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। জুলফিকার মাহমুদ মিন্টু, বলছিলাম যে গত সপ্তাহে আপনি এসেছিলেন এবং আপনার প্রেডিকশন অনুযায়ী আর্সেনালকে আপনি একটু হলেও অ্যাডভান্টেজে রেখেছিলেন, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত সত্য হয়েছে। আর্সেনাল ওই মাত্র এক গোলে জিতেছে দেখে কিন্তু তারা আসলে ফাইনালে পৌঁছে গেছে। সেকেন্ড সেমিফাইনাল নিয়েও আপনার প্রেডিকশন কিন্তু পিএসজির পক্ষে একটু বেশি ছিল, আমরা সেটা আলোচনা করব। তার আগে গতকালের ম্যাচটা সম্পর্কে জানতে চাই যে আর্সেনাল আসলে কোন জায়গাটায় এগিয়ে গেল। না, অনেস্টলি স্পিকিং, যেটা আপনি শুরুতে বলছিলেন যে 20 বছর পরে 2006-এও কিন্তু ফাইনালে তারা বার্সেলোনার কাছে হেরে গিয়েছিল। এবং আমি এটা এই জন্য বলছি যে আপনি একটা জিনিস দেখেন যে একটা ট্রান্সফরমেশন একটা দলের, আর্সেন ওয়েঙ্গার চলে যাওয়ার পরে অ্যাকচুয়ালি আর্সেনাল কিন্তু স্ট্রাগল করছিল। এবং আমি শুধু মিকেল আর্টেটার কথাটাই বলবো এই কারণে, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দি আর্টেটা। ইউনো 2 মৌসুম আগেও কিন্তু তিনি ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন এবং পেপ গার্দিওলার সবচেয়ে পছন্দের একজন স্টাফ ছিল আসলে মিকেল আর্টেটা। এবং আর্টেটা আর্সেনালে আসার পরে সে কিন্তু আপনি যদি প্রত্যেকটা সিজন দেখেন, শেষ মুহূর্তে এসে কিন্তু আসলে কিন্তু তারা খেয়ে হারিয়ে যাচ্ছে কিংবা হোঁচট খাচ্ছে। এবং এই মৌসুমে যদি আপনি দেখেন, এখন পর্যন্ত 76 পয়েন্ট নিয়ে তারা টেবিল টপার। এবং তাদের আরেকটা সুবিধাজনক অবস্থা হচ্ছে যে সিটি লাস্ট ম্যাচটা টটনহ্যামের সঙ্গে 3-3 গোলে ড্র করাতে এখনও কিন্তু আবার ডিফারেন্সটা একটু বেশি হয়ে গিয়েছে। যদিও সিটি একটা ম্যাচ কম খেলেছে, কিন্তু এখনও সেটা মোটামুটি বলা চলে যে খুব একটা কমফোর্টেবল পজিশনে রয়েছে কিন্তু আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে। এবং পেপ গার্দিওলা তার লাস্ট ম্যাচের ইন্টারভিউতে বলেছিল, পোস্ট ম্যাচ ইন্টারভিউতে, যে অ্যাকচুয়ালি এখন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাটা কিন্তু আসলে টোটালি আর্সেনালের হাতে, ম্যানচেস্টারের হাতে কিন্তু সেটা এখন আর নেই। এবং আপনি দেখেন যে কালকের ম্যাচে এটা হচ্ছে যে আপনি যদি ইংলিশ প্রিমিয়ার লিগ বা বুন্দেস লিগা কিংবা ফ্রেঞ্চ লিগ, ইভেনচুয়ালি স্প্যানিশ লিগের দিকে তাকান, ইংলিশ প্রিমিয়ার লিগ খুবই টাফ লিগ, ইউনো। এবং আপনি এখানে নেভার নোজ দ্যাট একটা রেলিগেটেড টিম তার সঙ্গেও কিন্তু একটা চ্যাম্পিয়ন টেবিল টপারও কিন্তু স্ট্রাগল করে অ্যাকচুয়ালি ম্যাচটা উইন করার ক্ষেত্রে। এবং এত বেশি কম্পিটিটিভ এবং এত বেশি প্রেসিং, এবং যে কারণে অনেক সময় দেখা যায় যে ইংলিশ প্রিমিয়ার লিগের যে সমস্ত প্লেয়ার তারা কিন্তু কিছুটা ফ্যাটিগ হয়ে যায় অ্যাকচুয়ালি। এন্ড অফ দ্য সিজন যত আসে তত কিন্তু তাদের ফ্যাটিগনেসটা বাড়তে থাকে। যদিও তাদের রিকভারি রিজেনারেশন ফ্যাসিলিটিস কিন্তু টপ লেভেলের, তারপরেও কারণ যেহেতু আপনার ডেটা এবং ইনফরমেশনের উপরে বেস করে কিন্তু একজন কোচ তার প্লেয়ারদেরকে কিন্তু রোটেট করে। কালকেও আপনি দেখেছেন কিন্তু আর্সেনাল যখন এক গোলে লিড করছিল, সেকেন্ড হাফের 5-10 মিনিটের মধ্যে কিন্তু তারা প্লেয়ার রিপ্লেস করা শুরু করেছে। তো এটা কেন করছে অ্যাকচুয়ালি? আপনি দেখেন সাকা কিন্তু ইনজুরি থেকে ফিরে এসে গোল করেছে গতকালকে। কিন্তু আমি বলবো যে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে 1-1 ড্র করে আসা, এটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কারণ নিজের হোম ম্যাচ তাকে খেলতে হবে দর্শকদের সামনে, এবং এটা হচ্ছে আরও ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট, এবং এখানে এক ধরনের হোস্টাইল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে মানে এক্সপেক্টেটার্সরা, যেটা আপনি কালকের ম্যাচও দেখেছেন। লাস্ট 5-10 মিনিটস কী অবস্থা ছিল অ্যাকচুয়ালি পিচে। এবং এখানে যেটা হচ্ছে যে অ্যাথলেটিকো মাদ্রিদকে যদি গত 15 বছর ধরে আপনি দেখেন এই দিয়েগো সিমিওনির আন্ডারে, উনি কিন্তু ওনার সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে অ্যাকচুয়ালি। লা লিগাতে সম্ভবত একবার তিনি লিগ শিরোপা পেয়েছিলেন, ইফ আই এম নট রং। কিন্তু এই টিমটাকে টপ ক্লাস কোনো প্লেয়ার কিন্তু তেমন অ্যাথলেটিকো মাদ্রিদে থাকে না। আমি টপ ক্লাস প্লেয়ার বলতে তাদেরকে বোঝাচ্ছি, যেমন সে ফর এক্সাম্পল আপনার কিলিয়ান এমবাপ্পে, কিংবা আপনি একটা সময় ছিল হয়তো ধরেন
মানে স্টিল লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো এই ধরনের প্লেয়ারগুলো থাকে কোথায়? সব টপ ক্লাস টিমগুলোতে, বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ মোটামুটি একটা মিডিওকার টিম করে সেই টিমটাকে নিয়ে অ্যাকচুয়ালি কিন্তু লা লিগাতে লড়াই করে। কিন্তু এটা অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্স লিগে দিস ইজ নট সাফিসিয়েন্ট, এবং এটার প্রমাণ কিন্তু কালকের ম্যাচে কিছুটা আমরা পেয়েছি। আপনি যদি দেখেন 4-4-2 ফরমেশনে, আপনার আর্সেনালের 4-2-3-1 ফরমেশনের সঙ্গে মিডফিল্ডে কখনোই কিন্তু ডমিনেট করতে পারছিল না। মিডফিল্ডে কোকে এবং হচ্ছে লরেন্টে, আর যদি আপনি দেখেন ডেকলান রাইস এবং হচ্ছে লুইস কেলি ভেরি ইয়াং, প্রমিজিং প্লেয়ার এবং আউটস্ট্যান্ডিং প্লেয়ার অ্যাকচুয়ালি, এবং এত কমফোর্টেবল উইথ দ্য বল। ইভেনচুয়ালি তার রিকভারি রেট দেখেন আপনি, এরিয়াল অথবা অনগ্রাউন্ড ডুয়েলেও হি ওয়াজ ফ্যান্টাস্টিক। তো যেটা হচ্ছে যে ফ্রন্ট যে 4 প্লেয়ার্স আর্সেনালের, আমি যদি বলি যে বাম পাশ থেকে ট্রসার্ড কিংবা রাইট সাইডে সাকা এবং তার পিছনে হচ্ছে এজে উইথড্রল নাম্বার 9 হিসেবেও খেলতে পারে, এবং সামটাইমস এসে আসলে লিঙ্ক আপটা করতেছে ডেকলান রাইস এবং হচ্ছে লুইস স্কেলির সঙ্গে। সো এইখানে এই 3-4জন প্লেয়ারকে অ্যাকচুয়ালি হ্যান্ডেল করার ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর দি অ্যাথলেটিকো মাদ্রিদ। এবং অ্যাথলেটিকো মাদ্রিদ প্রথম থেকে কিন্তু লো ডিফেন্সিভ ব্লক নিয়ে খেলছিল এবং খুব একটা সুবিধা করতে পারছিল না কিন্তু আর্সেনাল। এবং যেটা হয়, লো ডিফেন্সিভ ব্লক যখন আপনি করবেন অপোনেন্ট, তখন আপনাকে কখনো কখনো এটাকে বলা হয় পাস দ্য ব্লক, মানে ব্লকটাকে অতিক্রম করে যাওয়া। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে একটা লং রেঞ্জ শুটিং, অথবা ইফ ইউ গেট দ্য শুটিং অপরচুনিটি স্ট্রাইক দ্য গোল। আপনি দেখেন সেটাই কিন্তু করেছে ট্রসার্ড, এবং খুব একটা বেশি স্পেস ছিল না, একদম কম্প্যাক্ট ছিল, এবং অল অন এ সাডেন অল্প একটা স্পেস পেয়েছে এবং তার মধ্যে কিন্তু স্ট্রাইক করেছে, এবং অবলাক কিন্তু ভালো সেভ করেছে, কিন্তু রিবাউন্ডে আপনার ওইখান থেকে এসে সাকা গোলটা করে চলে যায়। এরপরে যেটা হচ্ছে যে সেকেন্ড হাফে অ্যাকচুয়ালি তখনও অ্যাথলেটিকো মাদ্রিদ তার চেঞ্জিংগুলো শুরু করে, এবং একটা সময় দেখেন আতোয়া গ্রিজম্যান কিংবা আপনার হুলিয়ান আলভারেজকেও তুলে নিয়ে যায়, এবং আলভারেজ যে স্ট্রাগল করছিল উইথ হিজ ইনজুরি, সেটা কিন্তু কালকের ম্যাচে বোঝা গিয়েছে আরও ভালোভাবে, কারণ খুব একটা এফেক্টিভনেস ছিল না কিন্তু প্রাইম স্কোরিং এরিয়াতে। তো একটা জিনিস হচ্ছে যে কখনো কখনো আপনার ফিজিক্যাল ম্যাটারটা, যেটা আমরা শুরুর আগে বলছিলাম অ্যাকচুয়ালি, যে ফিজিক্যাল এটা হচ্ছে বডি অ্যান্ড বল কন্ট্রোল। বডির আপনার ফিজিক্যাল, আপনি কেমন টল কিংবা আপনার ফিজিক্যাল কনস্ট্রাকশনটা কীরকম, সেটার উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। দেখেন আপনি সেকেন্ড হাফের শুরুতেই আপনার যে সিমিওনি যে সুযোগটা পেয়েছিল, ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক রান বাই হিম ফ্রম দি রানার জোন, এবং ডিফেন্স লাইনের পিছনে, এবং ইট ওয়াজ ভেরি গুড ফার্স্ট টাচও ভেরি গুড কন্ট্রোল করে, গোলকিপারকেও কিন্তু সে অ্যাকচুয়ালি বিট করে নিয়ে যাচ্ছিল। লাস্ট মোমেন্টে কিন্তু গ্যাব্রিয়েল, বিকজ অফ হিজ টলনেস, সে পোক করে কিন্তু বলটাকে কর্নারের বিনিময়ে সেভ করে দেয়। তাহলে এই যে স্মল ডিটেইল, এগুলোও কিন্তু অনেক সময় ম্যাচে ডিফারেন্সটা তৈরি করে। ট্যাকটিক্যাল অ্যাসপেক্টে হয়তো আমরা যদি বলি, তাহলে একটা জিনিস হচ্ছে যে যেটা খুব ডিফিকাল্ট ছিল আপনার অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য, যারা তারা 4-4-2 খেলছিল, কিন্তু যখন তারা ডিফেন্সিভ ব্লক করছিল, মোস্ট অফ দ্য টাইমস গ্রিজম্যান কিন্তু নিচে নেমে আসছিল, এবং অলওয়েজ আপনি খেয়াল করে দেখেছেন সিমিওনি, সে অলওয়েজ কিন্তু রাইট ব্যাক পজিশনে ছিল, এবং তারা কিন্তু 5টা ব্যাক করেছিল 5-4-1, কারণ হুলিয়ান আলভারেজ সেন্টার সার্কেলের উপরেই বেশি ছিল, খুব একটা বেশি প্রেসিং করছিল না, আই থিঙ্ক বিকজ অফ হিজ ইনজুরি। তারপরেও কিন্তু তাকে স্টার্টিং 11-এ রেখেছে। কিন্তু এটা আবার যখন আফটার গেইনিং পজিশন, কারণ ওদের ইন্টেনশনই ছিল খুব ক্লিয়ার, ব্রেক ফরওয়ার্ড, কাউন্টার অ্যাটাক করার জন্য, কিন্তু গ্রিজম্যান এত নিচে এসে আবার কাউন্টার অ্যাটাকে ইনিশিয়েট করা, ইটস ভেরি ডিফিকাল্ট ফর দেম। সো আর্সেনাল যেটা করেছে অ্যাকচুয়ালি, 1-0 গোলের লিডটা যখন নিয়েছে, তখন সেকেন্ড হাফে আপনি দেখবেন মোস্ট অফ দ্য টাইমস তারা কিন্তু হাই প্রেস করছিল, অ্যাথলেটিকোকে কিন্তু বিল্ড আপ করতে দিচ্ছিল না সেখানে, কারণ ওইখানেই বলটা উইন করার চেষ্টা করছিল, অথবা যদি উইন করতে না পারে প্রেসিংয়ের প্রেশারে অ্যাকচুয়ালি, তখন ডেফিনেটলি দে ট্রাই টু প্লে লং বল, এবং লং বলগুলো খেললে অটোমেটিক্যালি ওইখানে আপনার গ্যাব্রিয়েল কিংবা সালিভা, দে আর ভেরি টল, এবং ইজিলি দে ক্যান কন্ট্রোল দ্য বল, এবং বল পজিশনটা আপনি হারাচ্ছেন, এবং আপনার এফেক্টিভনেসটা কমে যাচ্ছে অ্যাটাকিং থার্ডে। কারণ হচ্ছে যে বিল্ড আপ করার মেইন কারণটা হচ্ছে যে টু প্রডিউস অ্যান ওভারলোড অফ প্লেয়ার্স বিয়ন্ড দ্য ফার্স্ট ডিফেন্ডিং লাইন, কিন্তু সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আর্সেনাল করতে দিচ্ছিল না আপনার অ্যাথলেটিকো মাদ্রিদকে। তার মানে আপনি বলছেন যে পুরো ট্যাকটিক্যাল জায়গাটায় আসলে আর্সেনাল কিংবা মিকেল আর্তেতা তিনি কিন্তু এগিয়ে আছেন আপনার কাছে মনে হচ্ছে। আপনি গত সপ্তাহে আরেকটা কথা বলেছিলেন যে আর্সেনালের জন্য এগিয়ে থাকলেও একটু ডিফিকাল্ট হবে, কারণ তাদেরকে ইংলিশ প্রিমিয়ার লিগের রেসটাকেও আসলে কন্টিনিউ করতে হবে, এবং যে কারণে তারা আসলে মেইন 11-এর প্লেয়ার কতজন খেলাবে কিংবা আসলে কীভাবে রিকভারি সেশনটা করবে, সেইটা নিয়ে আপনি বলছিলেন যে একটা চিন্তার কারণ আছে কোচের জন্য। সেটা কতটা আসলে সামলে নিয়েছে মনে হয়, এবং অনেক দিন পর কিন্তু আর্সেনাল আমরা বলছিলাম যে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নের পথেও
উত্তরটা জানতে চাই, তাকে দর্শকেরও আর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা নিয়ে নিব। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন আমাদের জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাফায়েত বলছিলাম কলাবাগান থেকে। জি। আমি মিন্টু ভাইকে যে প্রশ্নটা করব তার আগে আমি খুব ছোট্ট করে একটা ওপিনিয়ন দিব। সেটা হচ্ছে যে মিকেল আর্টেটা নিঃসন্দেহে খুব ভালো কোচ এবং সাম্প্রতিক সময়ে এই জন্য আর্সেনাল সাফল্য পাচ্ছে, কিন্তু আমি একজনকে খুব বিশেষভাবে স্মরণ করব, যদিও তিনি আর্সেনালকে চূড়ান্তভাবে সাফল্য এনে দিতে পারেননি। তিনি হচ্ছেন আর্সেন ওয়েঙ্গার। এই ভদ্রলোক আপ্রাণ চেষ্টা করেছেন, যদিও ওনার হাত ধরে চূড়ান্তভাবে সাফল্য আসেনি। তো যাই হোক, আমি আমার প্রশ্নটা চলে যাচ্ছি। আমার প্রশ্নটা হলো, ইংলিশ প্রিমিয়ার লিগে সবসময় এটা ঐতিহ্যবাহীভাবে 7-8টা দল সবসময় টপে থাকে, কিন্তু ইদানিং কালে দেখছি যে এই দলগুলো কিছু কিছু ক্ষেত্রে রেলিগেশনের জন্য ফাইট দিচ্ছে। যেমন এবারে টটেনহাম রেলিগেশনে আছে, গতবার টটেনহাম রেলিগেশন জোনে ছিল, ইভেন ম্যানচেস্টার ইউনাইটেড পর্যন্ত 16তম পজিশনে ছিল, যদি আমি ভুল না করে থাকি। তারপরে এভারটন 1 বছর রেলিগেশন মনে হয় খেয়েছিল। লিস্টার সিটি তো চ্যাম্পিয়ন হয়ে মানে এখন ইয়েতেও চলে গেছে। তো নিউক্যাসল ইউনাইটেডের কথা বলবো, একসঙ্গে খুব স্ট্রং টিম ছিল। তা আমি ওনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছি, এই টিমগুলো সাম্প্রতিক সময় এতটা অধঃপতন কেন? মানে একদম রেলিগেশন খেয়ে যাচ্ছে বা রেলিগেশনের জন্য ফাইট দিচ্ছে, এটা উনি আসলে কি মনে করেন? এই আচ্ছা, প্রশ্নটা ধন্যবাদ আপনাকে। ইংলিশ প্রিমিয়ার লিগের চিত্রটাও আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। সে হয়তো নিচের সারির দলগুলো বলছে, আমি উপরের দিকেও বলছি, যে ম্যানচেস্টার ইউনাইটেড বলি, চেলসি বলি, অনেক দিন ধরে তারা কিন্তু আসলে ফাইটই দিতে পারছে না। মানে ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন 22 বছর পর হয়তো বা তারা শিরোপার দিকে এগিয়ে চলেছে। মানে আমি বলছি যে ইংলিশ প্রিমিয়ার লিগের এই উত্থান পতনের কারণটা কি? দর্শকের প্রশ্নটা দিয়ে আপনি আগে শুরু করুন। এটা দিস ইজ মাই অনেস্ট অ্যান্ড হাম্বল ওপিনিয়ন। আপনি যদি দেখেন ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা একটা লম্বা সময় ধরে কিন্তু দলটার দায়িত্বে রয়েছে। ইভেন আর্সেনালের কথা যেটা বললেন উনি, আমরা যেটা আলোচনা করছিলাম মিস্টার আর্সেন ওয়েঙ্গারের পরে, অ্যাকচুয়ালি এই একটা লম্বা সময় গত 3-4 মৌসুম ধরে আর্টেটা কিন্তু দলটাকে তৈরি করছিল অ্যাকচুয়ালি। কিন্তু আপনি অন্য দলগুলোর যদি দিকে তাকান, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা চেলসি কিংবা টটেনহাম হটস্পার, ইভেনচুয়ালি লিভারপুল, তাহলে দেখবেন যে খুব বেশি আসলে সাফল করা হয় কোচিং স্টাফস, বারবার পরিবর্তন করা হয়। একটা লম্বা সময় আসলে কিন্তু কোনো কোচই সুযোগ পান না। আপনি ম্যানচেস্টারের দিকে দেখুন না কেন, ইভেনচুয়ালি টটেনহাম হটস্পার আর চেলসি তো কোনো কথাই নেই। তো এই যে কোচ পরিবর্তন করার সঙ্গে সঙ্গে সমস্যাটা কি হয়, প্রত্যেক কোচেরই একটা প্লেয়িং ফিলোসফি থাকে। প্লেয়িং ফিলোসফিটা হচ্ছে কন্টেন্ট অফ দ্য গেম। আপনি গেমটাকে কীভাবে খেলতে চান, হাউ ইউ ওয়ান্ট টু অ্যাটাক, হাউ ইউ ওয়ান্ট টু ডিফেন্ড, এর মধ্যে আরও অনেক ডিটেল চলে আসে, ট্রানজিশন বা কাউন্টার অ্যাটাক কিংবা সেট পিসেস, হোয়াট এভার ইট ইজ। তো তার প্লেয়িং ফিলোসফি এবং তার ট্রেনিং ফিলোসফিটা আবার টোটালি ডিফারেন্ট। যে আপনি ট্রেনিংয়ে অ্যাকচুয়ালি মানে কীভাবে ট্রেনিংয়ে কাজ করেন, যেমন মিস্টার হোজে মরিনিও উনি ট্রেনিংয়ে কাজ করেন, সে ফর এক্সাম্পল উনি ব্যাকফোর নিয়ে কাজ করেন, তাহলে ব্যাকফোরের এভরি স্মল ডিটেইল উনি প্রায়োরিটি দেন। ডিটেইল যে রাইট ফুল ব্যাক কীভাবে প্রেসিং করবে, রাইট সেন্ট্রাল ব্যাক কীভাবে কাভার করবে, লেফট সেন্ট্রাল ব্যাক কীভাবে ব্যালেন্সে আসবে এবং লেফট ফুল ব্যাক কীভাবে রিকভারিতে আসবে। সো এইসব ছোটো ছোটো ডিটেল নিয়ে কাজ করে, এটা হচ্ছে তার ট্রেনিং ফিলোসফি মিস্টার হোজে মরিনোর। আর একটা হচ্ছে যে কোচিং ফিলোসফি, আপনি কোন ফিলোসফিতে কোচিং করেন অ্যাকচুয়ালি, আপনার মেথডোলজি কী, আপনি কি সেই গাইডেড অ্যান্ড ডিসকভারি আছে যে প্লেয়ারদেরকে গাইড করা, প্লেয়াররা নিজেরাই আবিষ্কার করে সেটা, আমি শুধু গাইড করতেছি। আর একটা হচ্ছে ডিরেক্টিভ, যে আমি ডিরেক্ট করতেছি তোমাকে, ইউ হ্যাভ টু ডু দিস থিংস। আর আরেকটা হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসারিং মেথডোলজি। সো এক একজন কোচের এক এক ধরনের প্লেয়িং ফিলোসফি, কোচ পরিবর্তনের কারণে সেই এটা এফেক্ট করে। ইভেনচুয়ালি হচ্ছে একটা দল হিসেবে তৈরি করতে হবে আপনাকে। যেমন আজকে আর্সেনালের এই অবস্থা আসার পিছনে কারণটা কি, তারা কিন্তু খুব বেশি চেঞ্জ করছে না তাদের দলে, প্রয়োজন অনুযায়ী মিকেল আর্টেটা প্লেয়ারগুলোকে কিন্তু ইনক্লুড করছেন। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি সিটির দিকেও তাকান তাহলে দেখবেন সেম অবস্থা ওইখানে। কিন্তু এই দলগুলোতে হচ্ছে এই সমস্যাগুলো বেশি হচ্ছে, পরিবর্তন বেশি হচ্ছে, তাই আসলে খেলার উপর সেটা রেজাল্টের উপর এফেক্ট করছে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলবো, আমার প্রশ্নের উত্তরটি জানতে চাই এবং আজকের সেমিফাইনালটার রেজাল্ট কি হতে পারে প্রেডিকশন জানতে চাই। আমরা কথা বলছি আর্সেনালের অপেক্ষার অবসান, 20 বছর পর তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেছে, কিন্তু তাদের সঙ্গী হবে কে, পিএসজি নাকি বায়ার্ন? আজকে সেমিফাইনালের দ্বিতীয় লেগ বায়ার্নের মাঠে খেলা হবে। পিএসজি যদিও 5-4 গোলের লিড নিয়েছে প্রথম সেমিফাইনাল জিতে, প্রথম লেগ জিতে। আজকের লেগটায় কেমন হবে বায়ার্নের মাঠে খেলা? আপনি পিএসজিকে এগিয়ে রাখছিলেন আগে, এক সপ্তাহের ব্যবধানে আপনার অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে কিনা, কিংবা আজকের ম্যাচটা আসলে কেমন ইন্টারেস্টিং হবে? না, ইট উইল বি ভেরি টাফ ম্যাচ ফর পিএসজি, যেহেতু বায়ার্নের হোম গ্রাউন্ডে খেলা এবং অ্যাগ্রিগেটটাও কিন্তু খুব একটা বেশি না, 1-0, 1-0। সো খুব টাফ ম্যাচ হবে। এবং যেটা
লুইস এনরিকে নিজেও বলেছিলেন অ্যাকচুয়ালি যে অনেক ড্রামা অপেক্ষা করতেছে এই ম্যাচে, কারণ তার এক্সপেকটেশন জিজ্ঞেস করেছিল সাংবাদিকরা, উনি বলেছিলেন যে লটস অফ ড্রামা ইজ ওয়েটিং, অপেক্ষা করতেছে। তো একটা জিনিস হচ্ছে যে ব্রায়ান, যদি আপনি চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রি দেখেন তাহলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ 15 বার, এবং এসি মিলান 7 বার, তারপরে আপনার বায়ার্ন মিউনিখ হচ্ছে 6 বার এবং লিভারপুল 6 বার। তার মানে হচ্ছে যে তাদের কিন্তু এই হ্যাবিট আছে, চ্যাম্পিয়ন্স লিগ জেতার হ্যাবিট তাদের আছে, এবং ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন ইউরোপ যদি বলেন আপনি। তাহলে আজকের ম্যাচ তাদের 4-2-3-1 ফরমেশন, এবং অপরদিকে আপনি যদি দেখেন পিএসজির 4-3-3 ফরমেশন। এবং গত ম্যাচটা যদি আপনি দেখেন একটা আউটস্ট্যান্ডিং ম্যাচ ছিল এটা, এবং দুই দলই ছিল কিন্তু এক পুরোপুরি আক্রমণাত্মক, এবং আমি যদি বলি যে কখনো কখনো হাই প্রেসিং গেম, এবং মাঠে অনেক জায়গাতে মোস্ট অফ দ্য টাইমস 1v1 সিচুয়েশন হয়েছিল। এবং বিশেষ করে উইঙ্গারগুলো, আপনি যদি কারাসকেলিয়ার কথা বলেন পিএসজির, কিংবা আপনি যদি অপরদিকে লুইস ডিয়াসের কথা বলেন, সো ইভেন আশরাফ হাকিমি রাইট ফুল ব্যাক, মানে কি পরিমাণ ডিস্টেন্স কভার করেছে, অলমোস্ট 11 কিলোমিটারের কাছাকাছি ডিস্টেন্স কভার করেছে। ইভেন ব্রায়ানের রাইট ফুল ব্যাক স্ট্যানিসিস, সেও 10 পয়েন্ট প্লাস ডিস্টেন্স কভার করেছে। এবং এত একটা এনজয়েবল ম্যাচ ছিল, কোনো টিমই কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম মানে রক্ষণাত্মক অ্যাটিটিউডে যায়নি, যেটা আমরা অ্যাথলেটিকো মাদ্রিদের ক্ষেত্রে দেখেছি। কিন্তু আজকে কি পিএসজি সেটা করবে? আজকের ম্যাচে ডেফিনেটলি ইট উইল বি সামথিং ডিফারেন্ট, বিকজ আজকে পিএসজিকে অনেক ক্যালকুলেটিভ খেলা খেলতে হবে, যেহেতু সে অ্যাগ্রিগেটে 1-0 এগিয়ে। সুতরাং এই ম্যাচটা যদি সে ড্র করতে পারে, হি উইল গো থ্রু, ওকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ব্রায়ানকে কিন্তু জিততেই হবে এই ম্যাচ, এবং ব্রায়ানকে জিততে হবে, এবং এমনভাবে জিততে হবে যাতে অ্যাগ্রিগেটটা বেশি হয়। এমন যদি হয় যে 2-0, দেন ডেফিনেটলি দে উইল গো থ্রু। আবার যদি 2-1 হয়, দেন ইট উইল বি ইকুয়াল, তখন আবার এক্সট্রা টাইমে চলে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংটা কেমন হবে আজকের ম্যাচে, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। তবে বায়ার্ন মিউনিখ দে উইল গিভ এভরিথিং টুডে, কিন্তু পিএসজি এমন একটা টিম, বিশেষ করে তাদের ফ্রন্ট লাইনকে যদি আমি বলি, কারাসকেলিয়া, ওসমান দেম্বেলে এবং হচ্ছে ডৌ, এদেরকে ডিল করাটাও একটা বড় চ্যালেঞ্জ হবে অ্যাকচুয়ালি বায়ার্ন মিউনিখের ব্যাকফোরের জন্য। যদিও বায়ার্নের অ্যাডভান্টেজটা হচ্ছে যে পাভলোভিচ হোল্ডিং মিডফিল্ডার, এবং ওখানে জোশুয়া কিমিচ, এই দুজনের উপর অনেক কিছু নির্ভর করবে অ্যাকচুয়ালি, হাউ দে উইল ডিল উইথ দি মিডফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি ফ্রন্ট থ্রি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি মানে আমরা যদি পিএসজির স্টাইল অফ প্লেটা দেখি, পিএসজি কিন্তু পজিশন বেসড ফুটবলও খেলে সামটাইমস। ইফ দে গেট দ্য অপরচুনিটি টু ব্রেক ফরওয়ার্ড, ডেফিনেটলি দে উইল ডু ইট, এবং যেটা বায়ার্ন মিউনিখও করার চেষ্টা করে। এবং ফুটবলটা এখন ফুটবলটা হচ্ছে যে টোটাল ইটস অল অ্যাবাউট ট্রানজিশনে কে কতটুকু এফেক্টিভনেস দেখাতে পারে, বিশেষ করে ডিফেন্স টু অ্যাটাক, কাউন্টার অ্যাটাকে, সে দলগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার এন্ড অফ দ্য ডে রেজাল্টটা নিজেদের অনুকূলে আনতে পারে। একদম শেষ প্রশ্ন, মানে আপনার অবস্থানটা কি? আপনি কার পক্ষে থাকছেন? আজকে এগিয়ে রাখবেন কাকে? মানে আজকে আমি আসলে টু বি অনেস্টলি আই এম টেলিং ইউ যে আমি আগে যেটা বলেছিলাম যে কিছুটা কমফোর্টেবল পজিশনে হচ্ছে যে পিএসজি, কিন্তু আজকের ম্যাচ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর পিএসজি। তারপরে একটা কথা হচ্ছে যেটা আমি আপনাকে বললাম, যে ওই যে অ্যাগ্রিগেটের কনসিডারেশনটা যদি তারা বিবেচনা রাখে এবং তারা যদি প্রপারলি আজকে ডিফেন্ড করতে পারে, ডোন্ট লেট দ্য অপোজিশন টু এনি মানে অপরচুনিটি। কিন্তু এই ম্যাচে অপরচুনিটি আসবেই, কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন মানে লুইস ডিয়াস কিংবা আপনি ওইখানে অলিসে, he has a plenty of trickery on the flank area, and he can create the opportunity for his colleague, এবং হ্যারিকেনকে ডিল করা কিংবা লুইস ডিয়াসকে ডিল করা, জামাল মুসিয়ালা, এবং চ্যালেঞ্জটা হবে অ্যাকচুয়ালি ব্যাকলাইনের উপরে বায়ার্ন মিউনিখের। ওকে, সুতরাং আপনি খুব বেশি এগিয়ে রাখছেন না কাউকে এই মুহূর্তে। এক্সাইটিং ম্যাচের একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরাও এক্সাইটিং সেকেন্ড সেমিফাইনাল দেখতে চাই, সেকেন্ড লেগ, এবং তারপরে নির্ধারিত হবে আর্সেনালের ফাইনালিস্ট সঙ্গী কে হবে। 30 মে বুদাপেস্টে কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।